জননেতা জনাব অধ্যক্ষ মিয়া গোলাম পরোয়ার। বক্তব্য রাখছেন অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার। মানিকগঞ্জের পক্ষ থেকে আল্লাহু আকবার। সাইদে অনেক ছেলে হাই রে ৭৭টা বছর কালা। আল্লাহু আকবার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই কেমন আছেন? ভালো আছেন? আলহামদুলিল্লাহ। এর আগে ৫ই আগস্টের আগের ১৫ বছর কেমন ছিলেন? ভালো ছিলেন না? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। الصلاة والسلام على سيد المرسلين وعلى آله وصحبه أجمعين। বাংলাদেশ জামাত ইসলামী মানিকগঞ্জ জেলা শাখার উদ্যোগে আয়োজিত আজকের ঐতিহাসিক কর্মী সম্মেলনের প্রিয় ভাজন সভাপতি মানিকগঞ্জ জেলার জামাত ইসলামের সম্মানিত একজন একজনকে দিবে সবাই। হাফেজ মাওলানা কামরুল ইসলাম আজকের এই সম্মেলনের সম্মানিত বিশেষ অতিথি বাংলাদেশ জামাত ইসলামের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য এবং ঢাকা উত্তর সাংগঠনিক অঞ্চলের অঞ্চল পরিচালক, বাংলাদেশের ইসলামী আন্দোলনের ঘাঁটি বলে পরিচিত, অনেক শহীদের স্মৃতি বিজড়িত সাতক্ষীরা জেলার দীর্ঘদিনের সংগ্রামী আমির অধ্যক্ষ ইজ্জতুল্লাহ, মঞ্চ উপবিষ্ট এই মানিকগঞ্জ জেলার সাবেক আমির অঞ্চল টিমের সদস্য মাওলানা দেলোয়ার হোসেন, মঞ্চে উপস্থিত আছেন অন্যান্য সম্মানিত জামাত শিবির এবং উপস্থিত অন্যান্য রাজনৈতিক দলের সম্মানিত নেতৃবৃন্দ, মঞ্চে উপবিষ্ট জুলাই আগস্টের গণ অভ্যুত্থানের গর্বিত শহীদ এই মানিকগঞ্জের কৃতি সন্তান সাদ এবং রফিকের গর্বিত পিতা, মুআজ্জাজ উলামায়ে কেরাম, সুধীবৃন্দ, সাংবাদিক বন্ধুগণ এবং এই মানিকগঞ্জ জেলার প্রত্যন্ত অঞ্চল থেকে এই ভোরে আল্লাহর তাওহীদের ধ্বনি উচ্চারণ করতে করতে স্লোগান মুখর মুষ্টিবদ্ধ বাহুতে যারা এই ঐতিহাসিক সম্মেলনে উপস্থিত হয়েছেন, আমার সেই প্রিয় কর্মী ভাইরা, নিশ্চয়ই আপনাদের অন্তর থেকে আজকের এই সম্মেলনের দৃশ্য দেখে মহান রবের কাছে শুকরিয়া আদায় করার জন্য ইচ্ছা হচ্ছে, নাকি বলেন? আমার ইচ্ছা, এই আবেগ আমাদের হৃদয়ে উঠলে পড়ছে এই কারণে এই নতুন বাংলাদেশ, এই নতুন স্বাধীনতায় আমরা এটা উপলব্ধি করতে পেরেছি যে মানিকগঞ্জ জেলা অন্তত, যেহেতু আজকের সম্মেলন মানিকগঞ্জ নিয়ে আপনাদের কাছে প্রশ্ন করি, আপনারা কি কখনো জামাত ইসলামীর নামে এত বড় ঐতিহাসিক সম্মেলনে মানিকগঞ্জের ইতিহাসে আপনারা কোনোদিন একত্রিত হতে পেরেছেন? তাহলে যে মহান আল্লাহ ৫ই আগস্ট এই নির্যাতিত মজলুম জাতির প্রতি তার দয়া, তার করুণা নাযিল করলেন, উত্তর পাশে যে মাইক বান্ধব দুইটাই সাদ আর রফিকদের মতো প্রায় ২০০০ ছাত্র জনতার রক্তের উপরে দাঁড়িয়ে মহান আল্লাহর যে করুণা আমরা পেয়েছি। প্রিয় নেতৃবৃন্দকে ফাঁসিতে ঝুলিয়ে হত্যা করেছে, কারাগারে তিলে তিলে হত্যা করেছে, ৪০,০০০ ছাত্র জনতা আহত হয়ে পা হারিয়ে, হাত হারিয়ে, চোখ হারিয়ে বন্ধুত্ব বরণ করে তারা আজ হাসপাতালে বাসা বাড়িতে চিৎকার করছে। শহীদদের মা পিতা সন্তানদের এখনো চোখের পানি শুকায়নি, তাদের রক্ত
শুকায়নি, আদরের আত্মচিৎকার এখনো যায়নি। আমরা আজকে তাই যে শৈল শাসনের জগদ্দল পাথর আল্লাহ তাআলা আমাদের বুক থেকে অপসারণ করেছেন 5ই আগস্ট। এই আল্লাহর করুণা না পেলে, এদের এত রক্তদান, এত আত্মদান যদি না হতো, আল্লাহর এই রহমত আমরা হয়তো পেতাম না। কি বলে ঠিক কিনা? তাই হৃদয়ের এই প্রশান্তি নিয়ে, সমস্ত তৃপ্তি দিয়ে আসুন আমরা আল্লাহর দরবারে সকলেই শুকরিয়া আদায় করি। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আমার ভাইরা, এই মানিকগঞ্জ শহীদ বীর কাসেম আলীর স্মৃতি বিজড়িত মানিকগঞ্জ, এখানে ইসলামী আন্দোলনকে শক্তিশালী করার জন্য যারা এখানে আগে জেলা আমির ছিলেন, যারা বয়সে বার্ধক্যে বর্ষিয়ান ছিলেন, দুনিয়া থেকে অনেকে ইন্তেকাল করেছেন। এখানকার গ্রামে গঞ্জে পাড়ায় নগরে বন্দরে বাড়িতে মহল্লায় ঘুরে ঘুরে ইসলামী আন্দোলনের দুর্গ করার জন্য যারা সময় রক্ত ঘাম দিয়েছেন, আজকের ঐতিহাসিক সম্মেলনের দৃশ্য দেখে আমরা আল্লাহর কাছে শুকরিয়ায় তাদের রূহের মাগফিরাত কামনা করছি। আল্লাহ, যারা তিল তিল পরিশ্রম করে এই মানিকগঞ্জ ইসলামী আন্দোলনকে একটি বিশাল বহিরুহে পরিণত করার স্বপ্ন দেখেছিলেন, তাদের মধ্যে যারা দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, যাদের শ্রম, যাদের ঘাম, যাদের বক্তব্য, যাদের দাওয়াত, যাদের দার্সে কোরআন, যাদের মিষ্টি মধুর ব্যবহার দেখে হাজারো জনতা ইসলামী আন্দোলনের পথে আসতে পেরেছে, আল্লাহ তুমি তাদেরকে মাফ করে দাও। তুমি জান্নাতুল ফেরদাউস নসিব। আমিন। সংগ্রামী কর্মী ভাইরা, সংগ্রামী কর্মী ভাইরা, আমরা আমাদের বিগত দিনের প্রায় 17টি বছর বাংলাদেশের মানুষ একটি ইতিহাসের কালো যুগ, কালো অধ্যায় আমরা অতিক্রম করেছি। কি বলেন ঠিক কিনা? আমাদের কোনো গণতান্ত্রিক অধিকার ছিল না, আমাদের ভোটাধিকার ছিল না, আমরা সাংবিধানিক অধিকার ভোগ করতে পারিনি। আমাদের অর্থনীতি, রাজনীতি সবকিছু লুটপাট করে, সিন্ডিকেট তৈরি করে এই জাতি, এই দেশকে আওয়ামী দুঃশাসনের আমলে সমস্ত খুন হত্যাযজ্ঞের মাস্টার মাইন্ড শেখ হাসিনা সবকিছুকে লুটপাট করে তছনছ করে দিয়েছে। প্রিয় ভাইরা, সংবিধান মানুষকে যে অধিকার দিয়েছে, বাংলাদেশের নাগরিক অধিকার, রাজনৈতিক অধিকার, ভোটাধিকার আমরা প্রয়োগ করতে পারিনি। 14, 18, 24 সালের 3টা জাতীয় নির্বাচনে বাংলাদেশের মানুষ আমরা ভোট দিতে পারি। ভোট দিতে রওনা হয়েছেন আপনারা। প্রতিমধ্যে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ আর পুলিশ লীগ ভোট হয়ে গেছে, বাড়ি চলে যান। আপনারা কি ভোট দিতে পেরেছেন? আমি একজন এমপি ছিলাম, আমি সংসদ সদস্য নির্বাচনে আমিও আমার ভোট কেন্দ্রে গিয়ে ভোট দিতে পারি না। অথচ ফ্যাসিবাদের মাস্টার মাইন্ড শেখ হাসিনা বলেন উনি নাকি বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করেছেন, গণতন্ত্রের জন্য জীবন দিয়েছেন। আওয়ামী লীগের মুখে গণতন্ত্র মানায় না। শেখ মুজিবুর রহমান গণতন্ত্রের কথা বলে তিনি এই দেশে ক্ষমতায় অধিষ্ঠিত হয়েছিলেন, কিন্তু তিনি ক্ষমতায় ওঠার পর নিজে হাতে গণতন্ত্রকে কবর দিয়েছিলেন। মনে আছে আপনাদের? যারা ওই সময় রাজনীতি করেছেন, রাজনীতি সচেতন, এত গণতন্ত্র, এত বৈষম্যের কথা বলে আমরা 71 সালে দেশ স্বাধীন করলাম, উনি এসে একাই কর্তৃত্বশালী একটি ডিক্টেটোরিয়াল গভর্নমেন্ট তিনি কায়েম করলেন এবং সমস্ত রাজনৈতিক দল নিষিদ্ধ করলেন। উনার পছন্দের একটি দল থাকলো, তার নাম হলো বাকশাল। বাংলাদেশের গণতান্ত্রিক সংবিধানে সকল রাজনৈতিক দল বন্ধ করে একটি দল রাখা, এটা কি গণতন্ত্র? আজকে যারা আওয়ামী লীগের লোকেরা গণতন্ত্রের গান বলেন, গণতন্ত্রের মানসকন্যা বলেন, জবাব দেন। গণতন্ত্র কি সকল পলিটিক্যাল রাইটকে, আমার রাইট টু পলিটিক্স, রাইট টু প্রেস, ফ্রিডম অফ ভয়েস, রাইট টু হিউম্যান রাইটস সব আপনারা ধ্বংস করেছেন। ফলে আওয়ামী লীগের মুখে গণতন্ত্রের কথা শোভা পায় না। সমস্ত সংবাদপত্র বন্ধ করে শেখ মুজিবুর রহমানের পছন্দ মতো 4টি খবরের কাগজ দেখেছিলেন, আর সব কাগজ বন্ধ হয়ে গেছে। সংবাদপত্রের স্বাধীনতা বন্ধ করা কি গণতন্ত্র? আপনারা চারিদিকে গভর্নমেন্ট সিস্টেম চালু করে নিজের পরিবার, পরিবার, আত্মীয় স্বজনকে দিয়ে একটা রাষ্ট্রীয় সিন্ডিকেট তৈরি করে এই রাষ্ট্রকে আপনার পৈতৃক সম্পত্তি মনে করে আপনারা এই রাষ্ট্রের রাজা হতে চেয়েছিলেন, হয়নি। আপনি গণতন্ত্রের শিবিরে ক্ষমতায় উঠলেন, কিন্তু
উঠার পরে সেই সিঁড়ি দিয়ে প্রতি 5 বছর পর পর পার্লামেন্টারি ডেমোক্রেসিতে সরকার পরিবর্তনের যে সুযোগ ছিল, জনগণের মতামত নিয়ে জনগণ যাদেরকে চাবে তারা ক্ষমতায় যাবে, আর যাদেরকে চাবে না তারা ক্ষমতায় নামবে, নতুন লোক ক্ষমতায় যাবে। এটাই তো পার্লামেন্টারি ডেমোক্রেসি, এটাই তো বিউটি অফ ডেমোক্রেসি, এটাই তো গণতন্ত্রের সৌন্দর্য। শেখ মুজিব গণতন্ত্র গেলেন, সিঁড়ি দিয়ে উঠলেন ঠিকই, ভোটের কথা বলে গণতন্ত্রের নিয়মিত ক্ষমতার সিঁড়িতে উঠলেন, উঠে বাকশাল কায়েম করে সংবাদপত্র বন্ধ করে যে সিঁড়ি দিয়ে উঠলেন গণতন্ত্রের সিঁড়িটা উনি ফেলে দিলেন। মানে সিঁড়িটা ফেলে দিয়ে উনার আর নামার কোনো পথ থাকে না, নামবেন কি করে? বলে যেহেতু সিঁড়ি নাই, নামা গেল না, উনি ধপাস করে পড়ে গেলেন। তাহলে আপনাদের কিসের গণতন্ত্র? তার কন্যা উনি মনে করেন খুব বিচক্ষণ, পিতার কন্যা, উনি এসে আবার গণতন্ত্রের মানুষ কন্যা সাজলেন। সকল বিরোধী রাজনৈতিক দলের সভা, মিটিং, মিছিল সবকিছু উনি বন্ধ করে দিলেন। 2-3 আমরা ড্রয়িং রুমে বসে যদি চা খাই, গল্প করি, পুলিশ এসে ধরে নিয়ে যাবে আর বলবে যে আপনারা নাশকতার ষড়যন্ত্র করতেছেন। কি আজব দেশ! মিথ্যা মামলা সারা দুনিয়ায় কখনো শোনা যায়নি। গায়েবী মামলা নামে আরেকটা মামলা আছে, গায়েবী মামলা। মিথ্যা মামলা আমরা অনেক শুনেছি, যে একটা ঘটনা ঘটেছে তার মধ্যে মিথ্যা কথা দিয়ে মামলা করেছে, এটাকে বলে মিথ্যা মামলা। গায়েবী মামলার ব্যাখ্যা কি? What is the definition of গায়েবী মামলা? গায়েবী মামলার ব্যাখ্যা হলো কোনো ঘটনা ঘটে নাই, টেবিলে সাজায় মামলা দেওয়া হয়েছে। কথা বুঝেছেন? এই দেশ, এই জুডিশিয়াল, এই বিচার বিভাগের স্বাধীনতার নাম হচ্ছে গায়েবী মামলা। এটাই নাকি আওয়ামী লীগ। আমি কারাগারে খবর পেলাম, আমার এলাকায় একদল লোক, আমার মামলা হয়েছে একটা। বলো কি মামলা? বলে ওই অমুক জায়গায় পুকুর পরে কিছু লোক আপনি একত্রিত করে বোমা বানাচ্ছিলেন, সবাই চলে গেছে, 2টা লোক ধরতে পারছে, আপনাকে ধরতে পারেনি। এটা একটা মামলা হচ্ছে, আমি তখন জেলে। এটা একটা গায়েবী মামলা। আমি কাশিমপুরের জেলে, আমাকে বলা হলো আপনার নামে মামলা হয়েছে, আপনি ঢাকার শাহজাহানপুরে পুলিশের উপরে বোমা মারছে। আমি তখন জেলে। আমি আদালতে দাঁড়িয়ে বললাম, আমার রাতের কি জামিন হয়? জেল গেটে লোক আনতে যায়, ব্যাগ ট্যাগ নিয়ে গেটে চলে আসি, বলে না স্যার আপনার নামে আবার মামলা, আপনি যেতে পারবেন। কোনো সময় বেরিয়ে যায়, গেট খুলে দেয়, দেখি গেট খুলে ডিবি পুলিশের গাড়ি গেটের সাথে লাগানো, বলে স্যার আপনি ওঠেন, আবার যাইতে। গণতন্ত্র, বিচার বিভাগের শাসন 15টি বছর এই কারাযুগ চলেছে। এই মানিকগঞ্জে আপনারা যারা আজকে ইসলামী আন্দোলনের কর্মী, বিএনপি, জামাত, ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের ময়দানে যারা ছিলেন, মিটিং মিছিলে আপনারা মিথ্যা মামলা, কারাগার, জেল, জুলুম, পুলিশি হয়রানির শিকার হয়েছেন না? বলেন। বাড়ি ঘরে থাকতে দেওয়া হয় নাই, বাগানে, মাঠে, ঘাটে বাড়িঘর ছেড়ে ছাত্র শিবিরের ছেলেরা, জামাতের কর্মীরা, বিএনপির ভাইরা আজ বাড়ি কাল বাড়ি পালিয়ে তারা দিন যাপন, রাত্রি যাপন করেছে মাসের পর মাস। ইসলামী ছাত্র শিবিরের ছেলেরা, আমাদের সন্তানেরা লেখাপড়া করে চাকরি করবে, দরখাস্ত দেবে, ক্যাডার সার্ভিসে বিসিএস এ কোয়ালিফাই করছে, পুলিশের বিশ্ববিদ্যালয়ে বাড়িতে গিয়ে বলে না ওনার বাপ জামাত ইসলামী করতো, ওনার আব্বা বিএনপি করতো, উনি শিবির করতো, ছাত্রদল করতো, তাদের বিসিএস এ চাকরি পাবে না। আপনার এই পুলিশে হয়রানি, এই মামলায় জুলুম নির্যাতনের শিকার এই 15 বছরে কারা কারা হয়েছেন মানিকগঞ্জে হাত তোলেন। কারা কারা পুলিশের হামলা মামলা দেখে যান, প্রশাসনের গোয়েন্দারা এই সুন্দর জেলা মানিকগঞ্জে কি পরিমাণ লোককে আপনারা নির্যাতন করছেন। তাদের মুখে আবার গণতন্ত্রের কথা, ভোটাধিকারের কথা, ওনারা আবার নির্বাচনে আসবেন, ওনারা আবার দেশে আসবেন, দেশকে ওনারা এখনো সোনা দিয়ে উড়ে দিয়েছেন। এসব কথা বাংলাদেশের মানুষের কাছে আর চলবে না। এটা মার্কেটে চলে না, অচল মাল, ডাস্ট মাল, এটা আর বিক্রি হবে না। প্রিয় কর্মী ভাইয়ের এবং সুধীবৃন্দ, 17 বছরে হাজার হাজার রাজনৈতিক নেতা কর্মীকে হত্যা করেছেন এই ফ্যাসিবাদ। এই বর্বরতা, নিষ্ক্রিয়তার সূচনা হয়েছে। অনেকে 15 বছর বলেন, আমি বলি আরো 2-2.5 বছর পিছনে যান। 2006 সালের 28 অক্টোবর ঢাকার পল্টনে দিনের বেলায়
শেখ হাসিনার নির্দেশে লগি বৈঠা নিয়ে সাপের মতো পিটিয়ে পিটিয়ে শহীদ করা হয়েছে আমাদের ছাত্রদের। মৃত দেহের উপরে উঠে নাচানাচি করা হয়েছে, এটা ঠিক কিনা বলেন? 6 সালের 28 অক্টোবর থেকে এদেশের ফ্যাসিবাদের সেই যাত্রা নতুন করে শুরু হয়েছে। আর এই 24-এর 5 আগস্ট 18 বছরের কালো যুগ আমরা পার করেছি। আমাদের কোনো ভোটাধিকার ছিল না, রাজনৈতিক অধিকার ছিল না। একটা সমাবেশ করতে যাবো, সমাবেশ করতে দেবে না, পুলিশ লাঠিচার্জ করে দেবে, বলে আবেদন করেন, দরখাস্ত করলে নামঞ্জুর। এমনিও করতে দেবে না, পারমিশন চাইলেও দেবে না। আর আওয়ামী লীগ যুবলীগ রাস্তা বন্ধ করে রাস্তার মোড়ে যেখানে সেখানে মিটিং করবে, তাদের কোনো পারমিশন না। গণতন্ত্র, এটা আমাদের 17-18 বছরের কালো যুগের ইতিহাস। তাহলে বিচার বিভাগকে পলিটিসাইজ করা হয়েছে। অর্থনীতিতে এই কয়েক বছরে 17 বিলিয়ন মার্কিন ডলার, প্রায় 2 লক্ষ কোটি টাকা হাসিনার গডফাদার এবং তার ছেলেচামুন্ডারা বিদেশে পাচার করেছে। কানাডায়, সিঙ্গাপুরে, মালয়েশিয়ায় তারা বেগম পাড়া সেকেন্ড হোম বানিয়ে অর্থ পাচার করছে। জানতো এই অপকর্মের জন্য একদিন দেশ ছাড়া লাগবে, তাই পুঁজি পাঠাইছে। কি বলেন, ঠিক কিনা? এই অত্যাচার, নির্যাতন বাংলাদেশের সকল রাজনৈতিক দল আমরা দীর্ঘ 15 বছর আন্দোলন করেছি। আমাদের সমস্ত জোটের আন্দোলন, যুবপথের আন্দোলন, সকল আন্দোলনকে তারা দমিয়ে দেওয়ার জন্য পুলিশ লেলিয়ে দিয়ে সভা সমাবেশ বানচাল করেছে, মিছিল করেছে, বন্ধ করেছে, গ্রেফতার করেছে, খুন করেছে, 3টা জাতীয় নির্বাচনে অংশ নিতে দেয়নি। তারপরে তরুণ ছাত্র সমাজ সরকারি চাকরিতে তাদের কোটা সুবিধার এই ইস্যুতে যখন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের উত্তাল আন্দোলন শুরু হলো, জুলাই আগস্টের গণ অভ্যুত্থানে বাংলাদেশ তখন উত্তাল সমুদ্রে রূপ দিল। কি বলেন, ঠিক কিনা? এই আন্দোলনে মানিকগঞ্জের সাদ রফিকরা সেই আন্দোলনে জীবন দিয়ে এই আন্দোলনের ঐতিহাসিক গর্বের অংশীদার হয়েছে। লক্ষ কোটি জনতার উত্তাল আন্দোলনের ঢেউ, মানুষকে আবার গ্রেফতার করা হতে লাগলো, জেলে ঢুকানো হতে লাগলো। 5 আগস্টেও শেখ হাসিনা পুলিশের নির্দেশ দিয়ে ছাত্র জনতার উপরে গুলি করে সাভার, আশুলিয়া বিভিন্ন জায়গায় মৃত দেহ আগুন দিয়ে জ্বালিয়ে পুড়িয়ে লাশকে ছাই করে দিয়েছে। হেলিকপ্টার চালিয়ে দুনিয়ার কোন ফ্যাসিস্ট, কোন নাৎসি হিটলারের ইতিহাস আমরা অনেক পতিত ফ্যাসিস্টের জীবনে পড়েছি, কিন্তু দেশের মানুষকে হেলিকপ্টার চালিয়ে উপর থেকে গুলি করে শিশুদের হত্যা করে, নারীদের হত্যা করে, এই বর্বরতা আমরা পৃথিবীতে কখনো দেখিনি। শেখ হাসিনা তাও করেছে। আমার প্রিয় ভাইরা, নিষ্ঠুর নিরীহ মানুষকে প্রায় 2000 ছাত্র জনতাকে কিভাবে হত্যা করা হয়েছে। আমাদের প্রিয় আমির জামাত, বাংলাদেশ জামাত ইসলামীর সংগ্রামী আমির, বাংলাদেশের রাজনৈতিক নেতৃবৃন্দের সবচেয়ে আলোচিত, সবচেয়ে রঞ্জিত, সবচেয়ে মানবিক নেতা হচ্ছে ডাক্তার শফিকুর রহমান। এই হত্যাকাণ্ডের পর তিনি আমাদের নির্দেশ দিয়েছিলেন, প্রায় 2000 এই নিহত ছাত্র জনতার বাড়িতে আপনারা চলে যাবেন, তাদের পরিবারকে সহানুভূতি সহযোগিতা জানাবেন, সকল আহতদের চিকিৎসার জন্য আপনারা সাধ্যমতো চেষ্টা করুন। আমরা সারা দেশে আমি জামাত সহ ছড়িয়ে পড়েছিলাম, শহীদদের বাড়িতে বাড়িতে গিয়েছি। একজন শহীদের বাড়িতে যখন গিয়েছি, হাজার হাজার লোক সেখানে জড়ো হয়েছে। কি বলেন, ঠিক কিনা? আমরা এই ফ্যাসিবাদের মুখোশ উন্মোচন করেছি। জামাত ইসলামীর মানবিক আদর্শ, আমাদের সমাজ কল্যাণের সোশ্যাল ওয়েলফেয়ার, ইসলামের যে সৌন্দর্য, বিউটি অফ ইসলাম, দেশবাসীর কোটি মানুষের কাছে জামাত ইসলামী 5 আগস্টের বিপ্লবের পর আমরা টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়া, আমরা জামাতের এই আদর্শ তুলে ধরার চেষ্টা করেছি। দেশের মানুষ গণজোয়ারের মতো এখন জামাত ইসলামী সম্পর্কে জানতে চায়। জামাতের প্রতি মানুষের দৃষ্টি আকৃষ্ট হয়েছে। জামাত কোন মানবীয় আদর্শ নিয়ে কাজ করে না। আমাকে সাংবাদিকরা কালকেও প্রশ্ন করেছে যে সবাই বলে এই দেশে আপনাদের খুব প্রভাব বেড়ে গেছে, সরকার প্রশাসনটা কি আপনাদের কথায় চলে, এত মানুষ আপনাদের দিকে আসছে কেন? আমি জবাব দিচ্ছি, না, এখানে আমাদের কোনো কৃতিত্ব নেই। এই 15-16টা বছর ফাঁসিবাদের জুলুমের শিকার হয়ে আমরা দেশের মানুষের কাছে পৌঁছাতে পারিনি, ইসলামের সমান আদর্শ আমরা তুলে ধরতে পারিনি। 5 আগস্টের পর
বাংলাদেশের গ্রামে গঞ্জে শহরে নগরে প্রান্তরে জামাত শিবিরের নেতৃবৃন্দ জনগণের কাছে ছুটে যেতে পারছি। তাদের দুঃখ কষ্ট ভালো মন্দ, ইসলামের সুমহান দাওয়াত, ইসলামের সামাজিক উন্নয়ন, সমাজ কল্যাণ, ধর্ম বর্ণ নির্বিশেষে ইসলাম মানুষের যে কল্যাণের কথা বলেছে, ইসলামের যে সৌন্দর্যের কথা আমরা তুলে ধরার সুযোগ পাচ্ছি। মানুষ আমাদের কর্মীদের নেতাদের চরিত্র, আচরণ, স্বভাব, জীবন দেখে এখন আকৃষ্ট হচ্ছে। এটা আমাদের দেখে নয়, ইসলামকে দেখে আকৃষ্ট হচ্ছে। এর কৃতিত্ব জামাত ইসলামের নয়, এর কৃতিত্ব হচ্ছে ইসলাম, যার কাছ থেকে আমরা পেয়েছি সেই মহান রব আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া, তারই কৃতিত্ব। ইসলাম যারা কবুল করবে দুনিয়ার মানুষ তার দিকেই মুক্তির ঠিকানা খুঁজে পাবে। এটাই হচ্ছে জামাতের প্রতি জনমত, জামাতের প্রতি জনসমর্থন, জামাতের প্রতি জনপ্রিয়তা বৃদ্ধির একমাত্র কারণ, নাকি বলেন ঠিক কিনা? আমার প্রিয় ভাইরা, জুলাই আগস্টের সেই ছাত্রগণ অভ্যুত্থানে এত মানুষ রক্ত দিল। আমি তো অনেক শহীদের বাড়িতে গিয়েছি। শহীদদের স্ত্রী এবং সন্তান মায়েদের কথা শুনলে অশ্রুসিক্ত হতে হয়, কোনো জবাব নেই। গুলি করেছে মাথায়, মগজটা বেরিয়ে গেছে। পরিবারে আয়ের কোনো লোক নেই, বিশ্ববিদ্যালয়ের ছাত্র, রিক্সা চালাতো। নিষ্ঠুর সব বর্বরতম ঘটনা এই জুলাই আগস্টের বিপ্লবের সময় ঘটেছে। এত রক্ত, এত শাহাদাতের বিনিময়ে আজকে আমরা যে নতুন বাংলাদেশ উপহার পেয়েছি, সেই বাংলাদেশ উপহার দেওয়ার পেছনে এই হাজার হাজার ছাত্র জনতার একটা রক্ত ঋণ আমাদের কাছে রেখে গেছে, কি বলেন ঠিক কিনা? সেই রক্তের ঋণ আমাদের শোধ করতে হবে। আমাদের এই জন্য আল্লাহর শুকরিয়া আদায় করতে হবে। আমরা তো কখনো কল্পনা করিনি এই 17-18 বছরে শেখ হাসিনার যে বর্বরতা, যে নিষ্ঠুরতা, এখানকার মানবতার যে অবিরাম রক্তক্ষরণ হয়েছে, নির্যাতিত নিপীড়িত বিরোধী রাজনৈতিক দলের কর্মী, জামাত ইসলামী, ইসলামী ছাত্র শিবির, আলেম ওলামা, পীর মাশায়েখ, ইসলামিক স্কলার, কাউকে রক্ষা করা হয়নি, সকলকে গ্রেফতার করে কারাগারে পাঠানো হয়েছে। আল্লাহ দরবারে সিজদাবরত হয়ে এদেশের লক্ষ লক্ষ আল্লাহ লোকের চোখে পানি ফেলেছে। কত মা কেঁদেছে, কত স্ত্রী কেঁদেছে, কত সন্তান পিতার জন্য চোখের পানি ফেলেছে। আমরা জানি না আল্লাহ তাআলার কাছে কার দোয়া কবুল হয়েছে। মাওলানা মুফতি রহমান নিজামী, আলী হাসান মোহাম্মদ মুজাহিদ, কামারুজ্জামান, আব্দুল কাদের মোল্লা, মীর কাসেম আলী, কারাগারে তাদেরকে নিরপরাধ যেসব অভিযোগে তাদেরকে ফাঁসি দেওয়া হয়েছে, একটা অপরাধের সাথে তাদের কোনো সম্পর্ক ছিল না। মিথ্যা মামলা, মিথ্যা এজাহার, মিথ্যা বাদী, মিথ্যা বিচারক, মিথ্যা ট্রাইব্যুনাল, মিথ্যা সাক্ষী বানিয়ে অন্যায়ভাবে তাদেরকে জুডিশিয়াল কিলিং করা হয়েছে। অধ্যাপক গোলাম আজম রাহিমাহুল্লাহ, শাইখুল হাদিস আল্লামা আবুল কালাম মোহাম্মদ ইউসুফ রাহিমাহুল্লাহ, মাওলানা আব্দুস সোবহান রাহিমাহুল্লাহ, সাবেক এমপি আব্দুল খালেক মন্ডল রাহিমাহুল্লাহ, অধ্যাপক নাজির আহমদ রাহিমাহুল্লাহ, কত প্রিয় নেতৃবৃন্দকে কারাগারে আটকে দিনে দিনে তাদেরকে হত্যা করা হয়েছে। আল্লাহ তাআলা তাদের শাহাদাত, তাদের ইখলাস, তাদের পুত পবিত্র নেক জীবন আল্লাহর কাছে পছন্দ হয়েছে আমরা জানি না, কিন্তু 18 কোটি মানুষের জন্য, মুসলিম উম্মার জন্য আল্লাহর ক্ষমা, আল্লাহর দয়া আমরা দেখেছি 5ই আগস্ট 2024 সালে। আমি তখন কারাগারে ছিলাম। এই আন্দোলনের মধ্যে আমাকে আমার বাসা থেকে, মায়ের কাছ থেকে আমাকে তুলে নিয়ে যাওয়া হয়। আমার মা চোখের পানি পেয়ে কাঁদছিল। পুলিশকে বলছিলেন কিছুদিন আগে ছেলেটা জেল থেকে আসলো, আপনারা এখন কেন আবার নিয়ে যাচ্ছেন, আমার ছেলের কি দোষ? তারা নিয়ে গেল। আমি মাকে যাওয়ার সময় জড়িয়ে ধরে কপালে চুমু দিয়ে বলেছিলাম, মা এবার হয়তো আর দেরি হবে না, তুমি আমার জন্য দোয়া করো। আমি কারাগারে গিয়েছি, শুনতে পাচ্ছি 3, 4, 5 আগস্ট রাজধানী ঢাকা সহ সারা বাংলাদেশ আন্দোলনের উত্তালের আগুন জ্বলছে। কারারক্ষী, জমাদ্দার, সুবেদার নতুন মন্দিরের কাছে জিজ্ঞাসা করি বাইরে কি হচ্ছে। 5 আগস্ট দুপুরের দিকে খবর পেলাম সেনাপ্রধান জাতির উদ্দেশ্যে ভাষণ দেবে। রাজধানী ঢাকার অবস্থা খুব খারাপ। আমি, আমাদের নেতা ডাক্তার আব্দুল মোহাম্মদ তাহের, বিএনপি জামাতের অনেক নেতা তখন ঢাকার কেরানীগঞ্জের কেন্দ্রীয় কারাগারে। চারিদিকের এই আন্দোলনের খবর কারাগারে আসছে। 10,000 বন্দী কেরানীগঞ্জের কারাগারের দরজাগুলো খুলে, কারাকক্ষ খুলে, কারাগারের রাস্তায়, মাঠে, অলিতে গলিতে মিছিলের পরে মিছিল শুরু হয়ে গেছে কারাগারের ভিতরে। আমরা টেলিভিশনের সামনে বসে আছি, সেনাপ্রধান কি বলে।
12টার পর থেকে অপেক্ষা করছি, এই ভাষণ দেবেন 2টা 2:30টা। তার মধ্যে আমরা টেলিভিশনের স্ক্রলে লেখা দেখতে পেলাম কিছুক্ষণ আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তার বোন শেখ রেহানা গণভবন থেকে হেলিকপ্টারে করে ভারতে পালিয়ে গেছে। আমরা আলহামদুলিল্লাহ বলে কারাগারের বন্দীরা অস্ত্রসিক্ত হলাম, সিজদায় পড়ে আল্লাহর কাছে শুকরিয়া আদায় করলাম। এক এক বন্দী এখানকে জড়িয়ে ধরিয়ে হু হু করে কাঁদতে লাগলো। কত মাস কত বছর তারা জেল খাচ্ছে, রাজনৈতিক শোষণের শিকার। কারাবন্দীদের চোখে পানি আর মুখে মুক্তির উচ্ছল হাসি। আলহামদুলিল্লাহ বলে আমরা কিছুক্ষণ পরেই কারাগারের জেল সুপার ডেপুটি জেলাকে বললাম, আমাদের কাছে আপনারা টেলিফোন নিয়ে আসেন, আমরা এখন বাইরে যোগাযোগ করব। তাদের তো টেলিফোন না দিয়ে উপায় নেই, জেলের নিয়ন্ত্রণ তখন আমাদের হাতে। আলহামদুলিল্লাহ ওদের মাস্টার মাইন্ড তো বিদায় হয়ে গেছে, কি বলেন? যেখানকার মাল সেখানে চলে গেছে, বলেন ঠিক কিনা? সুপার জেলা 8টা 9টা টেলিফোন নিয়ে দৌড়ায় চলে এসেছে আমাদের কাছে। টেলিফোন করে আমরা পরিবারের সঙ্গে, সংগঠনের সঙ্গে, বিএনপি জামাত নেতৃবৃন্দ ফোন করতে লাগলাম। প্রথম ফোন করলাম আমি আমার মাকে, যে মা চোখের পানি ফিরে আমাকে বিদায় দিয়েছিল। মাকে আমি সান্ত্বনা দিচ্ছিলাম, মা কি অবস্থা বাইরে? বলে বাবা, লোকেরা আমাকে সান্ত্বনা দিতে আসছিল, আমি তাদেরকে বলেছি যে আমার ছেলেকে ধরে নিয়ে গেছে, এই বাংলাদেশ আবার স্বাধীন হবে, এরপর আমি আমার ছেলেকে নিয়ে আমি খুলনায় ফিরে যাবো। ঠিকই মা আমাকে এই কথা টেলিফোনে বললে আমার পাশে অনেক বীর কিন্তু তারা ছিল। দেখেন আমার গ্রামের স্বল্প শিক্ষিত মমতাময়ী মা আমার রাজনীতি বোঝে না, কিন্তু তার ফিলিংসটা কি? সে বলছে আমার ছেলে বের হবে, এই দেশ আবার স্বাধীন হবে। এটা আমার মায়ের মনের মধ্যে কথা বলে। মাকে আমি সান্ত্বনা দিলাম। স্ত্রীকে টেলিফোন করলাম, তোমরা কোথায়? ফোন পেয়েছে, চোখের পানিতে অশ্রুসিক্ত, কাঁদতে লাগলো। আমাকে বললো যে আমরা এখন পল্টন, গুলিস্তান, রাজধানী ঘুরে ঘুরে দেখছি আর হাঁটছি, আন্দোলনের ক্ষতবিক্ষত শহর দেখে আনন্দ আর চোখের পানিতে আমরা সারা ঢাকা সঙ্গে ঘুরছি। বিকাল 5টার দিকে 5ই আগস্টের ঢাকার দৃশ্য আমার স্ত্রীর মুখে শুনলাম। সংগঠন নেতৃবৃন্দকে ফোন করলাম, আমি জামাতের খবর, সেনাপ্রধানের ভাষণ আমরা ওখানে বেশি শুনলাম। সেনাপ্রধান, রাজনৈতিক নেতৃবৃন্দ, বিশিষ্ট ব্যক্তিদেরকে পরামর্শের জন্য ডেকেছেন। সাংবাদিকরা যখন প্রশ্ন করলো যে আপনার সঙ্গে বৈঠকে রাজনৈতিক দলের কোন কোন নেতৃবৃন্দ ছিল, আপনারা হয়তো শুনেছেন, আমরা জেলখানায় বসে শুনলাম। সেনাপ্রধান টেলিভিশনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে বললেন, যাদের নাম বললেন কারা কারা ছিল, তার প্রথমেই বললেন জামাতের আমির ডাক্তার শফিকুর রহমান সাহেব উপস্থিত ছিলেন। আমাদের চোখের কান্না থামাতে পারলাম না। মাত্র 4 দিন আগে যে শেখ হাসিনা জামাত শিবিরকে নিষিদ্ধ ঘোষণা করেছে, সেই নিষিদ্ধ জামাতের আমিরকে সেনাপ্রধান সেনা নিবাসে ডেকে উচ্চ সম্মানে সম্মানিত করেছে। সেই দিনেই আমি জামাত রাষ্ট্রপতির আমন্ত্রণে বঙ্গভবনে গিয়েছেন, সরকার গঠনের জন্য প্রধান উপদেষ্টার আহ্বানে গিয়েছেন। 4 দিন আগে আওয়ামী লীগের খুনির মাস্টার মাইন্ড শেখ হাসিনা যে জামাত শিবিরকে নিষিদ্ধ করেছিল, মহান আল্লাহর ইচ্ছা, হাসিনা চেয়েছিল জামাত শিবিরকে চিরতরে নিশ্চিহ্ন করে দেবে সন্ত্রাসের ধোয়া তুলে, কিন্তু না, হাসিনার ইচ্ছা পূরণ হয়নি। আল্লাহ কোরআনে বলেছেন, ওমা তাশাউনা ইল্লা আইয়াশা আল্লাহু রাব্বুল আলামিন, তোমাদের কোনো ইচ্ছা পূরণ হয় না যতক্ষণ আল্লাহ তাআলা তা ইচ্ছা না করেন। আল্লাহ ইচ্ছা করেছেন জামাতকে সম্মানের উচ্চ আকাশে উন্নীত করবেন, আর তুমি নিষিদ্ধ হয়ে দেশ ছেড়ে চলে যাবে। 4 দিনের মধ্যে আল্লাহ তাই আমাদেরকে দেখান। আলহামদুলিল্লাহ, গুম হয়ে যাওয়া আমাদের ভাইদেরকে আমরা ফেরত পেতে লাগলাম। আমি টেলিফোন করে কেন্দ্রীয় নেতাদের বললাম, আমরা 15 বছর জামাতের অফিস খুলতে পারি না, মগবাজারের কেন্দ্রীয় অফিসটা আপনারা খুলে দেন, এখনই আপনারা অফিসে যান। আমাকে বলা হলো আমির জামাত বঙ্গভবনে গিয়েছেন, তিনি নির্দেশ দিয়েছেন বঙ্গভবন থেকে ফিরে রাত 9টায় এই অফিস খোলা হবে, এই অফিসেই নির্বাহী পরিষদের বৈঠক হবে। আলহামদুলিল্লাহ, আমাদের ভিতরের চিন্তার সাথে আমির জামাতের চিন্তার মিল হয়ে আমরা অফিস খুলতে পারলাম। গুম হওয়া ভাইদের ফেরত পেতে লাগলাম। আমাদের এই জুলাই আগস্টের অভ্যুত্থানে যাদেরকে আটক করা হয়েছিল, সেই মিথ্যা মামলায় জামিন দিয়ে তারপরের দিন আমাদেরকে মুক্তি দেওয়া হলো।
বাধাহীন ভাবে মানুষের কাছে ইসলামী আদর্শের সুমহান দাওয়াত পৌঁছাবার জন্য একটি চমৎকার পরিবেশ আমরা উপহার পেলাম। আলহামদুলিল্লাহ, এই নিয়ামতের শুকরিয়া আদায় করবেন না? এই রফিক সাদ সহ হাজারো ছাত্র জনতার রক্তের উপরে দাঁড়িয়ে আমরা আজকে মুক্তির সেই উচ্ছ্বাস, সেই আনন্দ, সেই স্বাদ উপভোগ করছি। এই স্বাধীনতা, এই রক্তদান, এই নতুন বাংলাদেশের বিজয়ের অংশীদার হচ্ছে এই শহীদেরা। ফলে এরা রক্ত দিয়ে এদের মাকে, পিতাকে, সন্তানকে, স্ত্রীকে চোখের পানিতে ভাসিয়ে এরা চলে গেছে বিজয়। তারা দেখে যেতে পারেনি, আমাদেরকে একটা বিরাট ঋণে আবদ্ধ করে রেখে গেছে। এদের রক্তের ঋণ আমাদেরকে শোধ করতে হবে। সেই রক্তের ঋণ কি? সে রক্তের ঋণ হচ্ছে তারা যে নতুন বাংলাদেশ, বৈষম্যহীন বাংলাদেশের জন্য সংগ্রাম করেছিল, সেই নতুন স্বাধীনতার যে নিউ ডাইমেনশন, নতুন অভিযাত্রায় যে আমরা যাত্রা শুরু করেছি, আমাদের সেই সুখী, সমৃদ্ধশালী, নিরাপদ, বৈষম্যমুক্ত একটি চমৎকার শান্তিপূর্ণ বাংলাদেশ আমাদেরকে গড়তে হবে। এটাই হচ্ছে শহীদের রক্তের ঋণ। কি বলেন, ঠিক কিনা? এই রক্তের ঋণ শোধ করার জন্য মানিকগঞ্জের সংগ্রামী বীর জনতা কি প্রস্তুত আছেন? আমি কয়েকটা কথা বলবো। আপনার আমার ভাইরা, আমরা জেল থেকে বেরিয়ে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান নোবেল বিজয়ী প্রফেসর ডক্টর ইউনূসের কাছে আমরা গেলাম। দেশ এবং রাষ্ট্র গঠনের জন্য জামাত ইসলামের পক্ষ থেকে সুনির্দিষ্ট লিখিত প্রস্তাবনা আমরা দিয়েছি। আমরা বলেছি, আপনি বিলম্ব করবেন না, অবিলম্বে একটি অবাধ, গ্রহণযোগ্য একটি নির্বাচনের ব্যবস্থা করুন। তিনি আমাদেরকে বললেন, আপনারা আমাকে সহযোগিতা করবেন। আমি এই শহীদদের যে রক্তদান, মানুষের এই আত্মত্যাগ, আমি তো এখানে আসতে চাইনি, ছাত্র জনতা আমাকে নিয়ে এসেছে। আমি আমার উপর অর্পিত দায়িত্ব পালনের চেষ্টা করি। আমরা সেই অঙ্গীকার নিয়ে জামাত ইসলামী দেশবাসীর কাছে, আমাদের সমস্ত জনশক্তির কাছে এই মেসেজ পৌঁছেছি, আমরা সরকারকে সহযোগিতা করতে হবে। আমরা চেষ্টা করলাম, মাঠে নামলাম। সাথে সাথে বিদেশে পালিয়ে গেলে ওই খুনের মাস্টার মাইন্ড, এই গণতন্ত্রের দুশ্মন বিদেশে গেলেও ষড়যন্ত্র তার থেমে থাকেনি, ওখানে বসেই এই খবর কি আপনারা রাখেন? বিপ্লবের পর পর তিনি পাল্টা বিপ্লবের জন্য চক্রান্ত করলেন। সেনা, দেশপ্রেমিক সেনাবাহিনী ব্যর্থ করে দিল। কিছুদিন পর জুডিশিয়াল কু করার জন্য তারা ষড়যন্ত্র করল। সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি, হাইকোর্টের কয়েকজন বিচারপতি যারা নিজেরা শপথবদ্ধ রাজনীতিবিদ বলে পরিচয় দিল, এই দলবাজ বিচারপতিরা গোপনে হাইকোর্টে ফুল কোর্ট জাজেস মিটিং ডাকলো। গোপনে সিদ্ধান্ত করলো যে এই মিটিং করে তারা অন্তর্বর্তীকালীন সরকারকে আইনের দৃষ্টিতে অবৈধ ঘোষণা করবে। এই ষড়যন্ত্রের খবর আমরা যখন পেলাম, সেই দিন সকাল 9টার আগে ছাত্র জনতা হাইকোর্ট ভবন ঘেরাও করলো। এই প্রধান বিচারপতি সহ এই দলবাজ বিচারপতিদের পদত্যাগ না করা পর্যন্ত হাইকোর্ট আমরা ত্যাগ করবো না। দেশপ্রেমিক সেনাবাহিনী, বিপ্লবী ছাত্র সমাজের সেই ঝুঁকিপূর্ণ আন্দোলনে প্রধান বিচারপতি সহ দলবাজ বিচারপতিরা পদত্যাগ করতে বাধ্য হলো। সেই জুডিশিয়াল পুর চেষ্টাও ছাত্র জনতা, দেশপ্রেমিক সেনাবাহিনী ব্যর্থ করে দিল। এরপরে হলো আনসার কাণ্ড।